ওকে, সো আমাদের এই মিড টার্মের পর থেকে যে টপিকগুলো পড়া হবে এই রিলেটেড যে লেকচার শিটগুলো এগুলো অলরেডি গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। তো আমি জানি না আপনারা দেখছেন কিনা, সে গুগল ক্লাসরুমে 3টা লেকচার শিট আপলোড করা আছে। সো আপনাদের যদি মনে থাকে যে আমরা সেমিস্টার শুরুতে সিলেবাস যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আমাদের মিড টার্ম পর্যন্ত থাকবে, এরপরে বাকিগুলা ফাইনালের জন্য। তো আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শেষ করে সেটার উপরে মিড টার্ম পরীক্ষা হলো। এখন আমাদের আসলে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিনস আসলে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড যে পড়াশোনাগুলো এগুলো স্টার্ট হবে। এবং আরো একটা লেকচার শিট দিছি আমি ম্যাক্সওয়েলস এর ইকুয়েশনস এর উপর। সো লেকচার শিট তো পুরো সিলেবাস কভার করেই যে লেকচার শিট আমার বানানো আছে সেগুলোই আপলোড করা আছে। তো আমরা আসলে পড়া শুরু করি, দেখা যাক কতটুকু কভার করা যায়। এবং আমি যতটুকু যা কভার করতে পারি আপনারা সেটা মনোযোগ দিয়ে চেষ্টা করবেন সবকিছু ক্যাচ করার জন্য। নোট রাখবেন যে কোনটা কোনটা পড়ানো হলো বা কোনটা কোনটার উপরে আমি ফোর্স দিচ্ছি যে ইম্পর্টেন্স এরকম। সো আচ্ছা, তো আপনারা তো জানেন এবার ফাইনালে আবার আপনাদের ভাইভা দিতে হবে। ফাইনালে 40 মার্কের মধ্যে 15 মার্ক ভাইভা আর 25 মার্ক গুগল ফর্মের এক্সামের মধ্যে হয়। সো যেহেতু ভাইভা দিতে হবে, এবার পড়ালেখাটাও একটু ওইভাবে ভাইভার কথাটা মাথায় রেখে আমাদের পড়া উচিত। আচ্ছা, যেমন কারণ ভাইভাতে নর্মালি কি হয় আসলে সবাই লেভেল তো আর এক না। অনেকে আছে যে ওকে তাকে ডাইরেক্ট একটা কঠিন প্রশ্ন করলো সে আনসার দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে তার জন্য ওকে এত বেসিক জিনিসপত্র ক্লাসে আলোচনা না করলেও হয়। কিন্তু আসলে অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওকে ওই রকম কোশ্চেন পারে না, তো না পারার কারণে কি হয় আস্তে আস্তে বেসিক 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 থেকে শুরু করে একেবারে লোয়ার লেভেলে চলে যাইতে হয়। তো ক্লাসে যদি আলোচনা করা হয় সেই লেভেল পর্যন্ত, তাহলে অ্যাটলিস্ট ওই লেভেলে যারা আছে তারা কিছুটা আনসার দিতে পারবে, অ্যাটলিস্ট কিছুটা নাম্বার পাওয়া যাবে। সেই জন্য আমি একেবারে বেসিক থেকে শুরু করি, নর্মালি এটাই করি। মনে করেন আমরা ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড পড়াশোনা করতে গেলে শুরুতে আমাদের যেটা মাথায় সেটা ম্যাগনেট কি। এখন আমি যদি ম্যাগনেট কি বলি সেটা আসলে আপনারা অনেকে বলতে পারবেন, ঠিক আছে। ম্যাগনেট আমরা সবাই চিনি, জানি কিরকম হয়, বৈশিষ্ট্যগুলোও জানি। কিন্তু দেখা যাচ্ছে একটা হচ্ছে নিজে জানা, আর একটা হচ্ছে যে আমাকে কেউ পরীক্ষায় প্রশ্ন করলো সেই পরীক্ষা আনসার পাওয়ার মতো করে সুন্দর করে গুছাইয়ে আনসার দেওয়া, ঠিক আছে। শুধু জানলে হয় না, গুছানো ভাবে পরীক্ষা দেওয়ার মতো জানতে হবে। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি চুম্বক কাকে বলে, আপনারা আমি জানি অনেকে বলতে পারেন স্যার চুম্বক তো হচ্ছে যে এরকম দুইটা মেরু থাকে, উত্তর মেরু থাকে দক্ষিণ মেরু থাকে, অন্য অন্য আরেকটা চুম্বককে আকর্ষণ করে মাঝে মধ্যে বিকর্ষণ করে, এগুলারই আমরা চুম্বক বলি। ঠিক আছে না, সবাই তো জানি আমরা চুম্বক অনেক দেখছি, ঠিক কিনা। তাহলে কিন্তু আমরা এইভাবে যদি এরকম ভাবে বলে তাহলে আসলে কিন্তু নাম্বার খুব ভালো আসবে না, সুন্দর করে গুছিয়ে বলতে হবে। তো সেই গুছানোটা কিরকম আমরা এইখানে আমরা একটু দেখি। প্রথমে দেখেন ম্যাগনেট কি। তো ম্যাগনেট হচ্ছে আমরা ওইভাবে বলবো যে এটা হচ্ছে একদম ম্যাটেরিয়াল যার ডিরেকশনাল মানে দিক নির্দেশ করার অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ প্রপার্টিস আছে। তো এতটুকু কি জানালো যে ম্যাগনেটটা হচ্ছে আসলে সেই ধরনের ম্যাটেরিয়াল বা সেই ধরনের বডি, সেই বস্তু যেটা ইচ্ছে সেটা বলতে পারে, যেটার ডিরেকশনাল মানে কি সেটা দিক নির্দেশ করার ক্ষমতা আছে এবং আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী যার মধ্যে আছে। এবং ওই ম্যাটেরিয়ালটা বাই হুইচ ম্যাগনেটিক প্রপার্টিজ ক্যান বি গিভেন টু আদার ম্যাটেরিয়ালস, এবং ওই ম্যাটেরিয়ালটা কি করে অন্য একটা ম্যাটেরিয়ালকে চুম্বকীয় গুণাবলীগুলা দিতে পারে, ঠিক আছে। তাহলে আমি যদি একদম গুছাইয়া সুন্দর করে বলি, আমি যেভাবে এক্সপেক্ট করি যে আপনাদের কাছ থেকে কিভাবে সুন্দর করে বলবেন, ম্যাগনেটটা হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেটা দিক নির্দেশ করার ক্ষমতা আছে এবং ওটা আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী ওটার মধ্যে বিদ্যমান, এবং এই ম্যাটেরিয়ালটা অন্য আরেকটা ম্যাটেরিয়ালকে তার চুম্বকীয় গুণাবলীগুলা দিতে পারে বা চুম্বকীয় গুণাবলীগুলা শেয়ার করতে পারে। শেষ, ঠিক আছে। তারপরে আপনি আরো যদি অ্যাড করতে চান বলতে পারেন যে চুম্বকের দুইটা মেরু আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এসব পড়াগুলো আমাদের সামনে আসবে। তো চাইলে চুম্বকের ডেফিনেশনও সেগুলো অ্যাড করা যাইতে পারে, বাট এটা হচ্ছে একদম বেসিক, এটা একদম বলতেই হবে সুন্দর করে, ঠিক আছে। সো চুম্বকের কেমিক্যাল ফর্মুলা, যে রাসায়নিক সংকেত আমরা কেমিস্ট্রিতে পড়ানো হয় নরমালি। তো কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe3O4, আয়রন আর অক্সিজেনের সমন্বয়ে আসলে চুম্বক ম্যাটেরিয়ালটা গঠিত। তো এটা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe3O4। এনিওয়ে, চুম্বক কি সেটা এখন
আমি যেভাবে বললাম এভাবে বোঝা গেছে কিনা বা বলতে পারবেন কিনা আপনারা? রেসপন্স করেন, হ্যাঁ রেসপন্স করার চেষ্টা করেন যারা Yes, sir. জি যাদের স্যার। যাদের নয়েজ নাই তারা আনমিউট করে রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এরপরে আসি যে ম্যাগনেটিজম কাকে বলে, চুম্বকত্ব। তাহলে এটা হচ্ছে কি, ওই যে সোজা কথা যদি বলি, যে মানে চুম্বকের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলোকে আমরা বলি যে চুম্বকত্ব বা ম্যাগনেটিজম। একটু আগে যে গুণাবলীগুলো বললাম, ডিরেকশনাল, অ্যাট্রাকটিভ, রিপালসিভ, এই যে প্রপার্টিজ গুলো আছে অ্যাকচুয়ালি এই প্রপার্টিজ গুলাটাই হচ্ছে তার চুম্বকত্ব। তার ডিরেকশনাল, অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ প্রপার্টি অফ ম্যাগনেট ইজ কল্ড ম্যাগনেটিজম, চুম্বকত্ব, ম্যাগনেটিজম। তো আরেকটা কথা, এগুলো যদিও আমি আগেও বলছি, বারবারে বলি, যে ভাইভাতে যখন বা সামনের দিকে তো আর অনেক পড়ানো হবে, সবসময় বলা হবে না, এখন মনে পড়ছে এখন বলি, প্রশ্ন যখন করব ভাইভাতে সবসময় আপনার চেষ্টা থাকতে হবে কি, আপনার চেষ্টা থাকতে হবে আপনি যে জিনিসটা বুঝছেন এটা স্যারকে বোঝানো, ঠিক আছে? সেইটার কোন ওয়েতে হইলে স্যার বুঝবে যে আপনি বুঝছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? আপনি মনে করেন একদম টাটকা মুখস্থ করে একদম লাইন বাই লাইন বলে দিচ্ছেন, এর মানে কিন্তু এটা দাঁড়ায় না যে আপনি জিনিসটা বুঝছেন। এই টাটকা আপনি মনে করেন এখান থেকে হুবহু একটু পুরো মুখস্থ বলে দিলেন, ঠিক আছে, এর দ্বারা কিন্তু বোঝায় না যে আপনি আসলে বুঝছেন কি বুঝেন নাই, ঠিক আছে? তো আপনি বুঝাইতে হবে যে আমি বুঝছি, মুখস্থ করতে আসলে কষ্ট হয়, মুখস্থ করার দরকার নেই, আপনি বুঝলে সেটা সুন্দর করে বুঝে বলবেন, ঠিক আছে? ভাইভাতে বুঝাইতে হবে আমি বুঝছি, আমি মুখস্থ পুরাটা পারি, আমি একদম টোটস্থ বলতে পারি, এটাতে নাম্বার ডিপেন্ড করে না, নাম্বার ডিপেন্ড করে আপনি কতটুকু বুঝছেন তার উপর। তো এই জিনিসটার উপরে সবসময় গুরুত্ব দিবেন। আপনি আমি সব বলে ফেলতে পারবো এটাতে না, আমি বুঝাই বলতে পারবো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা ম্যাগনেটিজম পড়লাম, এবার আসি আমরা ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। তো এখানে আমরা যেহেতু ইলেকট্রিসিটি পড়ে আসছি অলরেডি, তো ইলেকট্রিসিটিতে আমরা আসলে অনেকগুলা টার্ম পড়ছি, ইলেকট্রিসিটি কি, চার্জ, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স, তাই না? এরকম অনেকগুলো জিনিস পড়ছে, ছোট 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 টার্ম ছিল, এগুলো থেকে আমরা বড় বড় ডেরিভেশন করছি, ম্যাথ করছি, অনেক কিছু পড়া ছিল মিড টার্মের আগে আর কি। তো ওই পড়াগুলো আমাদের এখানে আসলে অনেক হেল্প করবে, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে মিডের পরে ফাইনালের সিলেবাসটা ইজি, কারণ আমি অলরেডি আইডিয়া আমি পেয়ে গেছি মিডের আগে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছি তাই না, ইলেকট্রিক ফিল্ড পড়ছি, এখানে আমি পড়বো ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি ছিল, কে কি বলতে পারবেন ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা আমি কিভাবে দিতে পারি? যদি বলি ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, তড়িৎ ক্ষেত্র, বলে গেছেন সবকিছু? কেউ বলতে পারবেন না? কত 16 জন আছেন। তড়িৎ ক্ষেত্রটা একটা মানে ম্যাগনেটের কারেন্টের ক্যারি করে কন্ডাক্টরের ভিতর দিয়ে আর কি যে চলাচল করে, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড জিজ্ঞেস করিনি, আমি ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করলাম, যেটা আমাদের পুরাতন পড়া ফাইনালের মিডের আগে। ইলেকট্রনটার সাথে যে এই পরিমাণ আবেশটা সৃষ্টি করে, মানে তার চারিপাশে যে একটা ম্যাগনেটের চতুর্দিকে যে ইলেকট্রিক আবেশ ম্যাগনেট তৈরি করে স্যার, ওইটা ফিল্ড মনে হয়, তৈরি করে, ইলেকট্রিক আবেশ ফিল্ড। তৈরি করে, ম্যাগনেট তৈরি করে। শাহিন ইসলাম, আপনি ম্যাগনেট ম্যাগনেট বলতেছেন কেন? আমি তো ম্যাগনেটিক ফিল্ড জিজ্ঞেস করিনি, ইলেকট্রিক আমি ফিল্ড। জিজ্ঞেস করছি ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এটা তো মানে একটু আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবছি যে সবাই বলতে পারবেন, খুবই ইজি টপিক, ফাইনালে মিডের আগে অনেক পড়ে আসছি তো, ইলেকট্রিক ফিল্ডও যদি না বলতে পারে তাহলে আসলে মিডের আগে এত পড়ালেখা করে আউটপুট আমি কি পাইলাম? তারা বলছেন হ্যাঁ ঠিক আছে, আশপাশ দিয়ে গেছে এবং অনেকটাই হয়েছে, কিন্তু বেশিরভাগ কিন্তু বলেনি। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ডে যদি আমি না বুঝি তাহলে আমি আসলে আরো বড় বড় টপিকে আমি কিভাবে যাব? এত একটা ইজি জিনিস যদি আমি বলতে না পারি, ইলেকট্রিসিটি তড়িৎ ক্ষেত্র, একটা চার্জ তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। জি স্যার। শেষ কথা, এর থেকে সিম্পল আর কোনো কথা বলা যায়? একটা চার্জ পার্টিকেল তার আশেপাশে যে তার একটা ক্ষেত্র তৈরি করে, সেটাই তো তড়িৎ ক্ষেত্র। তারপর আমরা বলতে পারি যে ওই ক্ষেত্রটা মানে হচ্ছে সেটার মধ্যে অন্য কোনো চার্জকে আনলে সে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে,
আর অনেক কিছু বলা যায়, কিন্তু একেবারে বেসিক ন্যূনতম তো যে এটা বলাই যায়, একটা চার্জ তার আশেপাশে যেই ক্ষেত্রটা তৈরি করে সেটাই তার তড়িৎ ক্ষেত্র, তাই না? তো জি স্যার। এখানে আপনারা এটা বলতে পারলেন না, আমি আসলে একটু হতাশ হলাম। তো ওই ঠিক আছে। চার্জটারে স্যার আমরা ইলেকট্রন বলছি স্যার। হ্যাঁ, আপনারা যারা এই আশিক খান তারপরে আরেকজনকে দুই একজন বললেন, আপনারা যে বুঝছি আপনাদের মানে ঠিক আছে, কাছাকাছি গেছেন ওরকম, কিন্তু বেশিরভাগ তো বললে না, বেশিরভাগ তো রেসপন্সই করলো না। এনিওয়ে, আমি আশা করি যে অনেকে পারে হয়তো বা রেসপন্স করার মতো পরিস্থিতিতে নাই, সেই জন্য রেসপন্স করে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এমন জাস্ট ওইখানে আমার চার্জের পাশে বলছি, এখানে আমি চার্জের জায়গায় ম্যাগনেট বসাই দিব। এখানে আমাদের এই সবগুলো জিনিস এভাবে আলোচনা হবে। ওখানে ইলেকট্রিসিটিতে শুধু চার্জ নিয়ে আলোচনা করছিলাম, এখানে সেম টপিকটাকে শুধু চার্জের জায়গায় আমি ম্যাগনেট বসাই দেবো। তাহলে আমি কি বলতে পারি, একটা ম্যাগনেট তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে সেটাই তার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, জি সিম্পল স্যার। কথা। আরো অনেক কিছু আমি বলবো সামনের দিকে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার ন্যূনতম, এটা হচ্ছে আমার ন্যূনতম। যে একবার কিচ্ছু না পারবে সে যেন এই কথাটা বলতে পারে। একটা ম্যাগনেট তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করবে সেটাই তার একটা ম্যাগনেটিক ফিল্ড। ওইখানে যেরকম একটা চার্জ তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে সেটা ইলেকট্রিক ফিল্ড, এখানে আমার ম্যাগনেট বসাই দেবো। এটা হচ্ছে ন্যূনতম কথা। এই যেখানে সব লিখে আছে, দা স্পেস, স্পেস মানে কি, মানে জায়গাটা অ্যারাউন্ড এ ম্যাগনেট, একটা ম্যাগনেটের আশেপাশে যে জায়গাটা or a current অথবা একটা কন্ডাক্টরও বলতে পারি, within which it is capable of attraction or repulsion is known as magnetic field। তাহলে একটা ম্যাগনেটের চার আশেপাশে যে রিজিয়নটার মধ্যে সেটা আকর্ষণ বা বিকর্ষণ করার বা করতে সক্ষম, সেই রিজিয়নটা হচ্ছে আমার কি, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি এইখান থেকে আমার, আপনি সরাসরি এটা বলতে পারেন যে যে রিজিয়নটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করতে সক্ষম সেই রিজিয়নটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর আমি প্রথমে যেটা বললাম যে একটা ম্যাগনেট তার চার আশেপাশে যে রিজিয়নটা তৈরি করে সেটা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা বলতে পারেন, এটা বললে আমি পরে প্রশ্নটা জিজ্ঞেস করবো যে কতটুকু রিজিয়ন, আমি কিভাবে বুঝবো? তাহলে সে তার আনসারটা হবে কতটুকু ওই রিজিয়নটা, যে রিজিয়নটা পর্যন্ত ম্যাগনেটটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে টেসলা। এসআই ইউনিটে ম্যাগনেটিক ফিল্ডের এককে আমরা বলি যে টেসলা। আচ্ছা, এক টেসলা সমান 10⁴ গজ। গজও একটা ইউনিট যেটাকে আগে ইউজ করা হইতো, এখন আমরা টেসলা ইউজ করি। আমরা যখন ম্যাথ করব, ম্যাথে দেখবেন আমরা টেসলা ইউজ করবো ম্যাগনেটিক ফিল্ডের একক। আচ্ছা, তাহলে এরপরে এখানে যে লেখাগুলো আছে এগুলো আমরা আলোচনা করব সামনের দিকে। তারপরে এখানে একটু বলি ম্যাগনেটিক ফিল্ড কি। ম্যাগনেটিক ফিল্ড আর দ্য এরিয়াস হোয়ার অ্যান অবজেক্ট এক্সিবিটস ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স। ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ওই এরিয়াটা যেখানে যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বডি যদি আমরা রাখি সেটা একটা চৌম্বকীয় প্রভাব অনুভব করে। ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওর মধ্যে আমি অন্য একটা ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, তাহলে কি সেটা একটা ওই চুম্বকের চুম্বকীয় একটা প্রভাব অনুভব করবে, সেই রিজিয়নটা আমরা বলতে পারি আমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে। তাহলে একটা ম্যাগনেটের আবার কি থাকে, দুইটা পোল থাকে, মেরু থাকে, তাই না? আমরা জানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। ঠিক আছে। আচ্ছা, এখন ম্যাগনেটিক পোল হচ্ছে কি? ম্যাগনেটিক পোল হচ্ছে যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আপনার এই দেখলাম বারবার আমরা ইলেকট্রিসিটিতে ফিরে যাব। ইলেকট্রিসিটিতে যখন পড়ছিলাম মনে আছে, আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। দুইটা চার্জের মধ্যবর্তী একটা প্লাস চার্জ থেকে বের হয় সবসময় তড়িৎ বলরেখাগুলা মাইনাস চার্জে ঢুকে, এইভাবে তড়িৎ বলরেখাগুলা সবসময় প্লাস থেকে শুরু হয়ে নেগেটিভে মাইনাসের দিকে যায়। তো এখানেও আমাদের কি করতে হবে, সেই সেম ওইটার সাথে কম্পেয়ার করতে হবে। তো এখানে আমাদের কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ওখানে আমরা বলছি তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এখানে হবে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো এখানে ম্যাগনেটিক পোল আমরা বলবো যেখান থেকে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা শুরু হয় এবং শেষ হয়, শুরু হয় এবং শেষ হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটের ক্ষেত্রে কি হয় আমি একটু ড্র করে দেখাই। সবসময় আমাদের দুইটা পোল থাকে, নর্থ পোল আর সাউথ পোল, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো এটা হচ্ছে আমাদের নর্থ পোল, চুম্বকের এটা কি সাউথ পোল। এই দুইটা মেরু। এখানে চুম্বকের ক্ষেত্রে কি হয়, সবসময় নর্থ থেকে চুম্বক বলরেখাগুলা সৃষ্টি হয়, বিগিন বিগিন হয়, আর সাউথে গিয়ে শেষ হয়, সাউথে গিয়ে শেষ হয়। ইলেকট্রিক
চার্জগুলোর ক্ষেত্রে কি ছিল, এরকম প্লাস চার্জ ছিল, মাইনাস চার্জ ছিল, সবসময় এরকম প্লাস চার্জ থেকে বের হইতো আর নেগেটিভ চার্জে গিয়ে সেটা শেষ হইতো। এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো ছিল এরকম। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সবসময় নর্থ পোল, উত্তর মেরু থেকে শুরু হয়ে সাউথ পোলে গিয়ে শেষ হয়। তো এরকম এভাবে অনেকগুলা পোল, চুম্বক বলরেখাগুলা সৃষ্টি হবে। তাহলে আমরা ওই মেরুর ডেফিনেশনটা যদি দিতে চাই যে চুম্বক পোল বা ম্যাগনেটিক পোল কাকে বলে, তাহলে আমরা ওইভাবে বলতে পারি যে ওই যে চুম্বকের ওই জায়গাটা যেখান থেকে কি হয়, চুম্বক বলরেখাগুলা সৃষ্টি হয় অথবা শেষ হয়, তাই না? এইভাবে বলতে পারি না? আচ্ছা, তাহলে এভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে মিল করে পড়তে হবে, খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ভাইবার প্রশ্নে করব চুম্বক পোল কাকে বলে, চুম্বক পোল আমি এই নর্থ পোল সাউথ পোল এগুলো নিয়ে কথা বলবো, এবং এগুলো চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্যগুলো বা কোন থেকে শেষ হয়, কোথায় থেকে শুরু হয়, এগুলো নিয়ে কিন্তু মানে পদে পদে এখানে ভাইবার কোশ্চেন, সোজা কথা। ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক পোলস আর দ্য পয়েন্টস ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বিগিনস এন্ড এন্ড, যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো শুরু হয় এবং শেষ হয়। এটাকে আবার আবার অন্যভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে চুম্বক পোল হচ্ছে টু পোলস অফ ইকুয়াল স্ট্রেংথ সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স। একটা চুম্বকের দুইটা প্রান্ত বা দুইটা সাইড বা দুইটা মেরু যেটার ইকুয়াল স্ট্রেংথ, সমান ইকুয়াল স্ট্রেংথ থাকবেন, সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, এবং তারা একটা ক্ষুদ্র ডিস্টেন্সে তারা সেপারেটেড থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্বটা খুব কম থাকবে, কিন্তু তাদের ইকুয়াল স্ট্রেংথ মানে কি, তাদের শক্তি মাত্রা, তাদের শক্তি যেটা সেটা সমান থাকে। সো সবসময় কি জানি আমরা, নর্থ পোল আর সাউথ পোল এই দুইটার শক্তি মাত্রা, স্ট্রেংথ সবসময় সমান থাকবে। ওকে, তো কোনোটা আকর্ষণ করবে, কোনোটা বিকর্ষণ করবে, সেটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণের গুণাবলী। কিন্তু যদি শুধু শক্তি মাত্রা চিন্তা করি, তাহলে শক্তি মাত্রা চিন্তা করলে এদের স্ট্রেংথ সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এরপর আসি আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চুম্বক ভ্রামক। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাকে বলে? তো কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় না বোঝেন, তাহলে কিন্তু আমাকে থামাইবেন, আমাকে প্রশ্ন করবেন। আপনারও মাথায় রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত বোঝা গেছে যে বন্ধু হ্যাঁ, বুঝাইছে। আপনারও মাথায় রাখা উচিত যে আপনারই হয়তো এই কোশ্চেন ভাইবা করা হবে। তো সেই জন্য আপনার যদি ইচ্ছা থাকে ভাইবাতে হাইস্ট মার্ক পাওয়ার, আর আরেকটা কথা বলে রাখি, মানে সব টিচার হয়তো বা আমি জানি না খোলাখালি বলে কিনা, আমি এটলিস্ট বলে দিই, ভাইবাটা হচ্ছে কি জানেন, জাজ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম। ঠিক আছে, ভাইবাটা হচ্ছে একটা স্টুডেন্ট ভালো না মন্দ, এ প্লাস না এ না এ মাইনাস নাকি এফ নাকি ডি, সেটা সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে ভাইবা। ঠিক আছে, কারণ কি, আপনার ওই অনেক স্টুডেন্ট আপনার আরেকজন থেকে কপি করে সুন্দর অ্যাসাইনমেন্ট, গুগল ফর্ম সবকিছু দিতে পারবো। ঠিক আছে, কিন্তু ভাইভাতে কিন্তু যে যার যতটুক সেটাই কিন্তু সে শো করতে পারবে, ওইখানে তার আর কপি করার কোনো স্কোপ নাই। ঠিক আছে, তো সেই জন্য আমি আপনাদেরকে বলে দিই, ভাইভাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাইভাটা খুব ভালো দিতে পারেন, ঠিক আছে, স্যারকে পুরোপুরি কনভিন্স করে দিতে পারেন, তাহলে আপনি ধরে নেন আপনার এর আগে যত ল্যাকিংস আছে, মিডে কম পাইছেন বা অন্য জায়গায় কম পাইছেন, সেগুলো সব উতরে মানে সেগুলো সব পার হয়ে যাবে, স্যারের কাছে আপনার ইমপ্রেশনটাই খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো সব থেকে বেশি গুরুত্ব দিবেন ভাইভাতে। ঠিক আছে, এটাই আপনাকে মানে বলতে পারেন 80% নির্ধারণ করে দিবে আপনার গ্রেডটা কোন দিকে যাবে। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে আমরা আসছি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি, মানে প্রথমে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তারপর ফিজিক্যালটা বলবো, তাহলে বুঝবেন। তো নরমালি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে কি, একটা ম্যাগনেটের যে ম্যাগনেটিক স্ট্রেংথ, যেটা একটু আগে আমরা যেটা বললাম যে দুইটা পোলের যে স্ট্রেংথ থাকে, সেই দুইটা পোলের স্ট্রেংথের সাথে তাদের যে ম্যাগনেটিক লেন্থ, তাদের যে চুম্বক দৈর্ঘ্য আছে তার গুণফল। তো কি, এম মানে হচ্ছে আমার ম্যাগনেটিক স্ট্রেংথ, তার সাথে গুণ হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। এই দুইটাকে বলি আমরা, এই গুণফলটাকে আমরা বলি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চুম্বক ভ্রামক। ঠিক আছে, এখন এখানে প্রথম প্রশ্ন আসে যে টোয়াইস এল কেন, এখানে দূরত্বকে টোয়াইস এল কেন লেখা হইলো?
নরমালি তো আমরা এরকম দেখি না, আমরা নরমালি দূরত্ব ডিসটেন্সকে এল বা ডি এরকম লিখি, তাই না? তো এখানে টোয়াইস এলটা নরমালি লেখা হয়েছে কি, যেমন চুম্বকের যেহেতু দুইটা মেরু থাকে, তো নর্থ পোল সাউথ পোল দুই মেরু থাকে, তো আমরা পোল গুলাকে যদি এল লেন্থের চিন্তা করি, যে নর্থ পোল এল দৈর্ঘ্যের, সাউথ পোল এল দৈর্ঘ্যের, তাহলে আমরা টোটাল লেন্থটাকে টোয়াইস এল লিখতে পারি। তো সেই জন্য যেহেতু দুইটা পোল অলওয়েজ এবং সেটা সমান দুই ভাগে ভাগ করা থাকে, সেই জন্য ওইটাকে এল এল লিখে এখানে টোয়াইস এল লেখা হয়েছে। তো এটা আবার ওইরকম কোনো ধরাবাধা বা বাধ্যবাধকতা নাই যে আপনি অলওয়েজ টোয়াইস এল লিখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট ব্যাখ্যা করলাম টোয়াইস এলটা কেন লেখা হলো। আপনি যদি বলেন যে স্যার আমার টোয়াইস এল আমি লিখতে মন চাচ্ছেন, আমি এল লিখবো, ঠিক আছে? তাহলে আপনি এখানে এখানে এল লিখেন, সমস্যা নাই, এখানেও এল দিবেন, কিন্তু বলে দিতে হবে যে সেটা আপনার ম্যাগনেটিক লেন্থ, সেক্ষেত্রে টোয়াইস এল না, ম্যাগনেটিক লেন্থ সেক্ষেত্রে এল। আর ওই ক্ষেত্রে আপনার যে পোল লেন্থ যেটা, সেটা আপনার L/2 হবে, তাই না? এটা আপনার L/2 হবে। তো মানে আপনি পারেন, আপনি স্বাধীনতা আছে, আপনি যে কোনোটা লিখতে পারেন, কিন্তু যেটাই লিখেন না কেন সেটা সঠিক ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক লেন্থ আমরা দেখলাম, আমি আগে যেভাবে লিখছি সেভাবে ফিরে যাই, টোয়াইস এল দিয়ে লিখি এটা। তাহলে এটা হলো আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চুম্বক ভ্রামক। এটা তো আমরা এখন আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখলাম, কিন্তু ইম্পর্টেন্ট কি ফিজিক্যাল মিনিং বলা, তাই না? ফিজিক্যাল মিনিং, যেমন পরীক্ষার সময় সবসময় ফিজিক্যাল মিনিং কি সেটাই আমি জানতে চাইবো, তারপরে ম্যাথমেটিক্স। সামিয়া ইসলাম কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি আসলে অনেকবার করে জয়েন দিচ্ছি, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমার এখানে প্রচুর পরিমাণ নেট প্রবলেম করতেছে, মানে ক্লাসে ঢুকতেছে আবার বের হচ্ছে, এরকম অবস্থা হচ্ছে, তাই ক্লাস ঠিক মতো করতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওই যদি করতে যদি পারেন তাহলে তো ভালো, না করতে পারলে রেকর্ডিং দেখে নিয়েন, আর আপনার অ্যাটেন্ডেন্সের কথা কেউ একজন আমাকে মনে করাই দিলেই হবে, বা আমার মনে থাকলে আমিও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি যে ফিজিক্যাল মিনিংটা কি, এই ডাইপোল মোমেন্টকে আমি যদি বলি এটা বলতে আপনি কি বুঝেন, তাহলে আপনি যদি শুধু ডাইরেক্ট বলে দেন স্যার এম এম ইন্টু টোয়াইস এল, তাহলে কিন্তু এটা বোঝা যায় না যে আপনি এটা ডাইপোল মোমেন্ট কি সেটা বুঝছেন কি বুঝেন নাই। আপনি মুখস্থ বললেন এম ইন্টু টোয়াইস এল, মানে নাম, আমি আসলে আমার কথায় আবার অনেকে বেশি নিয়েন না, যে মানে প্রেশার নিয়েন না যে স্যারকে মনে হয় খুব ভালো করে বুঝাইতে হবে, এ করতে হবে সে করতে হবে। মানে আমার কথা হচ্ছে কি, মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আপনি হাইস্ট মার্ক পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য, তাই না? আপনাকে A+ পাইতে হলে আপনাকে তো ওই লেভেলে যাইতে হবে। যে এর মানে এই না কেউ একজন সরাসরি আমাকে এম ইন্টু টোয়াইস এল বলছে তার আমি একবারে ফেল করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না, জাস্ট নাম্বারের ভেরিয়েশনটা হবে আর কি, ঠিক আছে? আমি যেভাবে বলি ওভাবে বললে হাইস্ট মার্ক, আর অন্য কোনো খারাপ ভাবে বললে একটু কম মার্ক আসবে, এটাই ব্যাপার। তাহলে আমি যদি বলি ডাইপোল মোমেন্টের মিনিংটা কি, সেই মিনিংটা দাঁড়াবে কি, দেখেন আপনারা চিন্তা করলে আপনারা কিন্তু বলতে পারেন এই ডাইপোল মোমেন্টটা আসলে ডিপেন্ড করতেছে কার উপর, ম্যাগনেটিক স্ট্রেংথের উপর না লেন্থের উপর। তাহলে আমি যদি বলি যে আমার ডাইপোল মোমেন্ট এম একটা মানে বড় একটা ভ্যালু পাইলাম, একটা বিগ ভ্যালু একটা এম পাইলাম, ডাইপোল মোমেন্ট কোন একটা চুম্বকের বেশি, এর দ্বারা আসলে আমি কি বুঝি, ওইটার যে ম্যাগনেটিক যে মানে পোল যে স্ট্রেংথ আছে ওইটার মান বেশি, তাই না? পোল স্ট্রেংথের মান বেশি, অথবা তার যে ম্যাগনেটিক লেন্থ আছে সেটা অনেক বেশি, দুইটার একটা, তাই না? দ্যাট মিনস কি দাঁড়ালো, যে একটা ডাইপোল মোমেন্ট বেশি মানে হচ্ছে ওই চুম্বকটা বেশি পরিমাণে স্ট্রং, তার স্ট্রেংথ, পোল স্ট্রেংথটা হচ্ছে কি অনেক বেশি, যেহেতু এটা আমার পোল স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে। অন্যদিকে আমি বলতে পারি যে চুম্বক ভ্রামকের মান যে খুব কম, মানি হচ্ছে যে ওই চুম্বকটা আসলে একটা উইক ম্যাগনেট, ওইটার ম্যাগনেটিক স্ট্রেংথ যেটা সেটা খুবই কম, মানে পোল স্ট্রেংথ, আর যে ম্যাগনেটিক লেন্থ সেটাও খুব কম, মানে একবার ছোট একটা চুম্বক, ঠিক আছে? তো বড় চুম্বক মানে তার ভ্রামকের মান বেশি, ছোট চুম্বক মানে তার ডাইপোল মোমেন্টের মান কম, ঠিক আছে? তো আমি এটা মিনিংটাও ব্যাখ্যা করলাম, ফিজিক্যাল মিনিং আমি কিভাবে বলি সেটা ব্যাখ্যা করলাম। তো প্রথমে আমি আগেও আপনাদেরকে বলছি, কোনো প্রশ্ন যদি করি কখনোই চাইবেন না যে ম্যাথমেটিক্যালটা আগে বলতে, আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যালটা আগে, যেহেতু আমি এখন বুঝাচ্ছি A to Z, সেই জন্য আমি ম্যাথমেটিক্যালটা আগে নিয়ে আসলাম। আমি এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা আগে সবসময় শুধু এই প্রশ্ন না, যে কোনো প্রশ্নে ফিজিক্যাল মিনিং যেটা সেটা আগে বলবেন, তারপরে আস্তে আস্তে ম্যাথমেটিক ফর্মে যাবেন, এবং ম্যাথমেটিক্যাল ফর্মে গেলে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে যে টার্মগুলো আপনি বলছেন ওগুলা বলতে আসলে কি বোঝা যায়, ঠিক আছে?
ওকে, চলেন আমরা আগাই সামনের দিকে। ওকে, এরপর আসি আমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, তো আমরা কিন্তু ওই যে মিডের আগে যখন কুলম্বস ল পড়ছিলাম ওখানে পারমিয়াবিলিটি, পারমিটিভিটি ওসব নিয়ে অনেক পড়ছিলাম, তো এখানেও সেম টাইপ পড়ালেখাগুলো আছে। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কি, তো এটা কি আগে একবার পড়ি, তারপরে দেখবেন যে আমি বুঝাই দেবো সবকিছু আগের মতো করে। It is the ability of a material to permit the passage of magnetic lines of force through it. আচ্ছা, আমি জাস্ট মনে করেন এখানে আপনার দেখা লাগবে না, আমি যা বলি শুনে। মনে করেন আপনি একটা ম্যাটেরিয়াল নিলেন, যে কোনো একটা বডি, যে কোনো একটা বস্তু আপনি নিলেন, ঠিক আছে। এখন ওই বস্তুটা মধ্যে দিয়ে ম্যাগনেটিক লাইনগুলা, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা, সেগুলো আসলে কি পরিমাণে পাস করতে পারবে কি পারবে না, ঠিক আছে, সেটা একটা কথা। কারণ সব ম্যাটেরিয়াল তার এক না। দেন আমাদের যে চুম্বক আছে, আচ্ছা, একটা চুম্বককে অন্য একটা চুম্বকের কাছাকাছি নিলে আসলে আকর্ষণ করে, কিন্তু আমরা ওই দুইটা চুম্বকের মাঝখানে যদি আপনি দেখা যায় যদি একটা কাগজ রাখেন দুইটা চুম্বকের মাঝখানে, তাহলে কি হয়, দেখা যাচ্ছে কাগজের এই পাশে এক চুম্বক, আরেক পাশে আরেক চুম্বক, তারপরে দুইটাকে আকর্ষণ করে একটার সাথে একটা লেগে লেগে থাকে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে এরকম লেগে থাকে। আবার কিছু কিছু জিনিস আছে যে আপনি ওই দুইটা চুম্বকের মাঝখানে রাখলে আর চুম্বক দুইটা একটা একটাকে আকর্ষণ করে না, তাই না? পড়ে যায়, স্যার আছে। আছে। তার মানে কি, আসলে ওই যে মাঝখানে আপনি যেটা রাখলেন সেটার মধ্যে দিয়ে তড়িৎ বলরেখাগুলো পাস করতে পারছে, একটা কেসে কাগজের ক্ষেত্রে পাস করতে পারছে, সেই জন্য কাগজ থাকা সত্ত্বেও একটা একটাকে আকর্ষণ করে ফেলছে। আর যেটা ক্ষেত্রে আকর্ষণ করতে পারে নাই, তার মানে কি, ওই যে বস্তুটা আপনি রাখছেন ওইটার মধ্যে দিয়ে তড়িৎ বলরেখাগুলো কি পাস হইতে পারে নাই, তাই না? তাহলে এটা হচ্ছে সেটাই। তাহলে আমার এই ওই যে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে এই যে তড়িৎ বলরেখাগুলো পাস করতে কি পারবে কি পারবে না, সেটা আমাকে যেটা থেকে আমি জানবো সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, সো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কি, এটা হচ্ছে অ্যাবিলিটি, এটা ক্ষমতা অফ এ ম্যাটেরিয়াল, যে কোনো একটা ম্যাটেরিয়ালের এটা হচ্ছে ক্ষমতা। কিসের ক্ষমতা? টু পারমিট, তার মধ্যে দিয়ে অ্যালাউ করা। পারমিট শব্দের অর্থ কি, কথা পারমিশন দিয়ে দেয়, আমরা বলি না পারমিশন দিছে, ওইটাই পারমিশন নাউন, পারমিট হচ্ছে ভার্ব। তো পারমিট করে বা অনুমতি দেয় কার? পাসেস অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, চুম্বক বলরেখাগুলোকে অতিক্রম করার অনুমতি দেয় যে ক্ষমতাটা, সেটা হচ্ছে তার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, তো মোর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিন্স মোর ইজিলি, যার ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মান খুব বেশি হবে, তার মানে কি, তার মধ্যে দিয়ে খুব সহজে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো পাস হইতে পারে। ঠিক আছে, আর যার ম্যাগনেটিক, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছি যে যে চৌম্বকের যে যে ক্ষেত্র বা যে চারিদিকে যে চৌম্বক বলরেখা সৃষ্টি হয় ন্যাচারাল ভাবে, এটা কি স্যার মানে কৃত্রিম ভাবে বাড়ানোর কোনো সুযোগ আছে? হ্যাঁ, কৃত্রিম ক্ষেত্র তো আপনি বানাতে পারেন, আপনি চুম্বক বানাইতে পারবেন। চুম্বক বানাইলে সেই চুম্বক ইজিলি একটা ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে, যেমন চুম্বক, আমরা চুম্বকের কেমিক্যাল যে ফর্মুলা দেখলাম, সেই কেমিক্যাল, সেই কেমিক্যাল গুলো ইউজ করে আমরা একটা চুম্বক বানাইতে পারি। চুম্বক বানাইলে আপনার চুম্বক অর্থ সেটা ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি মনে করেন ওই দুটো চুম্বকের মাঝখানে এক পৃষ্ঠা কাগজ, একটা কাগজ রাখলাম, তাহলে দুইটা চুম্বক একটা একটাকে আকর্ষণ করে একদম লেগে থাকে, কাগজ মাঝখানে থাকা সত্ত্বেও লেগে থাকে। কিন্তু মনে করেন এবার আমি কাগজ সরাই ফেললাম, কাগজ সরাই আমি একটা মনে করেন মোটা একটা বই দিলাম, ওকে, তখন দেখলাম যে দুইটা চুম্বক পাশাপাশি রাখলাম, এবার আর আকর্ষণ করতেছে না, এবার মানে চুম্বক আর থাকতেছে না, পড়ে যাচ্ছে। তাহলে বলেন ওই যে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কোনটার বেশি, কাগজটার না বইটার? আবার একটু বলবেন স্যার? মনে করেন আমি দুইটা কেস বললাম, যে একটা কেস হচ্ছে দুইটা চুম্বকের মাঝখানে মনে করেন আপনি একটা কাগজ রাখলেন, এক পেজ পেপার রাখলেন, তো দেখা যাচ্ছে কি, আমরা নর্মালি দেখি যে ওকে কাগজ থাকলেও দুইটা চুম্বক একটা একটাকে আকর্ষণ করে লেগে থাকে, তাই না? লেগে থাকে, এরকম ছোটবেলায় আমরা এরকম চুম্বক নিয়ে অনেক খেলাধুলা করতাম, চুম্বক লেগে আছে। কিন্তু সেই দুইটা চুম্বককে দেখা যাচ্ছে আপনি আবার কাগজ সরাইয়া একটা মোটা বই রেখে দিলেন, বা একটু মোটা একটা ডায়েরি রেখে দিলেন, এবার দেখা যাচ্ছে কি ওই দুইটা চুম্বক
আর লেগে থাকতেছে না, পড়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কার বেশি, ওই পেপারের নাকি বই বা ডায়েরি যেটাই বলি? স্যার পারমিয়াবিলিটি স্যার পেপারে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সটা পার হচ্ছে, আর বইয়ের ভিতর দিয়ে পার হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে পারমিয়াবিলিটি কার বেশি? স্যার পেপারটা। হ্যাঁ, শুধু কাগজের। অবশ্যই কাগজের পেপারটা, স্যার। ঠিক আছে, পেপারটার বেশি, কারণ পেপারের মধ্যে দিয়ে আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিন্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা ইজিলি পাস করছে বলেই তো চুম্বক একটাকে একটা আকর্ষণ করতে পারছে, ঠিক আছে। তার মানে এটা পারমিয়াবিলিটি অনেক বেশি। আর বইতে পারমিয়াবিলিটি জিরো, বলতে পারেন জিরো, এটাতে যাইতেই পারে নাই, সেই জন্য চুম্বক একটাকে আকর্ষণ করতে পারে না, ঠিক আছে। তো এখানে বলা আছে যে মোর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিন্স মোর ইজিলি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স উইল পাস। আপনার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি খুব বেশি মানে হচ্ছে কি, ওর মধ্যে দিয়ে খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা পাস হতে পারবে। ওকে জি স্যার। ওকে, তারপরে এই না, ওকে, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, তাই না? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কি দিয়ে প্রকাশ করি? মিউ। এটার একক হচ্ছে কি, হেনরি পার মিটার। এককগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করার সময় লাগবে, হেনরি পার মিটার। ওকে, হ্যাঁ, ম্যাগনেটিক হেনরি পার মিটার। এটাকে আমরা আবার ম্যাথমেটিক্যালিও বলতে পারি, স্যার ম্যাগনেটিক পারমিটার একটু সংজ্ঞা ডেফিনেশনটা আরেকবার একটু বলবেন? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ডেফিনেশন আমরা সুন্দর করে এভাবে বলবে যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলো পাস করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাই হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। চুম্বক ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চুম্বক বলরেখাগুলো পাস করতে পারার ক্ষমতা কম মানে হচ্ছে তার পারমিয়াবিলিটির মান কম, ক্ষমতা নাই মানে হচ্ছে তার পারমিয়াবিলিটি কম, ক্ষমতা বেশি থাকা মানে হচ্ছে তার পারমিয়াবিলিটি অনেক বেশি। জি স্যার। তো পেপারের আর বইয়ের উদাহরণ দিলাম, পেপারের পারমিয়াবিলিটি বেশি, বই পারমিয়াবিলিটি নাই, আমি বলতে পারি একদম জিরো। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আমরা এভাবেও বলতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির সাথে ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি আমরা রেশিও করি, আচ্ছা, বি বাই এইচ, ম্যাগনেটিক ফ্লাক্স কেও আমরা বি, ম্যাগনেটিক ফিল্ড কেও আমরা বি দিয়ে লিখি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কেও আমরা বি দিয়ে লিখি, আর ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ, এই দুইটার মানে ডেফিনিশন আসবে সামনের দিকে, তো সামনের দিকে আমরা আলোচনা করি। তবে একটু মনে রাখেন যে ম্যাথমেটিক্যালি আপনি বলতে গেলে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি সমান বি বাই এইচ আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার আসেন খুবই ইম্পর্টেন্ট টার্ম, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কাকে বলে? রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, সো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আমরা পড়লাম, যেটা আবার রিপিট করি, সেটা হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা পার করার যে পাস হওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে মানে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বলি। এবার যে টার্মটা বলতে যাচ্ছি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। রিলেটিভ, রিলেটিভ শব্দের অর্থটা কি? আত্মীয় না, আত্মীয় যাতে করে রিলেটিভ সেটা না, রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে, আপেক্ষিক। তো কোন একটা কিছু সাপেক্ষে আমরা বলবো আর কি, ঠিক আছে। রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে যে কি, কোন একটা কিছু সাপেক্ষে আমরা একটা যে কোনো একটা বস্তুর ম্যাগনেটিক পারমিয়াবিলিটিটা বলবো। একটু যেটা পড়ে আসলাম সেটা জাস্ট একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি আমরা বললাম। এবার আমি সেটাকে কোন একটা কিছু সাপেক্ষে বলবো। তো একটা উদাহরণ দিয়ে মনে করেন একটু চিন্তা করে নি কি উদাহরণ দেওয়া যায় সহজে। তো মনে করেন এই যে ফর এক্সাম্পল, মানে একটু সিলি হইতে পারে, যেমন করেন আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আছে আমার কাছে, একটু উদাহরণ দিচ্ছি, দেখা যাক কেমন হয়। তো আমার কাছে 100 টাকা আছে, এটা সবসময় কনস্ট্যান্ট, আমার কাছে এর থেকে বেশি কমা থাকতে পারে না। ওকে, সবসময় আমার কাছে 100 টাকা আছে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এটা কোনো চেঞ্জ হয় না, আমার কাছে সবসময় 100 আছে। ওকে, এখন আপনাদের কাছে মনে করেন, আপনাদের মধ্যে যে কোনো একজন, তার কাছে আছে মনে করেন 500 টাকা, ঠিক আছে, 500 টাকা আছে। তাহলে এই 500 টাকা কি তার নিজের 500 টাকা আছে, ওদের নিজস্ব। আমরা তাহলে এভাবে বলতে পারি যে আপনাদের যার কথা বলছি মনে করেন এক্স, এক্স এর কাছে আছে 500 টাকা,
এভাবে আমরা বলতে পারি এক্স এর কাছে 500 টাকা আছে। আবার কিভাবে বলতে পারি, এটাকে যদি আমি এ বলি, মনে করেন এ যেটাকে আমরা কনস্ট্যান্ট বললাম, তাহলে এক্স এর টাকাকে আমরা অন্যভাবে বলতে পারি কিনা যে এক্স এর কাছে এর থেকে 400 টাকা বেশি আছে, এটা বলতে পারি কিনা? জি স্যার। তাহলে একটা কি বললাম, একদম ডাইরেক্টলি বললাম তার যেটা আছে সেটা, যে ওকে এক্স এর কাছে 500 টাকা আছে। আরেকবার বললাম যে এক্স এর কাছে এ থেকে 400 টাকা বেশি আছে। দুইটা কথা কি একই না? একই তো বোঝায়, সে 500 টাকাই মিন করতেছে। তাহলে ডাইরেক্ট যেটা আমরা বললাম যে ডাইরেক্ট ওকে এর কাছে 500 টাকা আছে, সেটা হচ্ছে আসলে ওই যে পারমিয়াবিলিটি যেটা একটু আগে পড়ে আসলাম, সেটা জাস্ট অন্য কারোর উপর ডিপেন্ড করতেছে না, সেটা ডাইরেক্ট আমরা বললাম ডাইরেক্ট তার কাছে যে গুণাবলীটা থাকে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। আর আরেকটা যেটা বললাম যে এর সাপেক্ষে যেটা বললাম, এর সাপেক্ষে যেটা বললাম সেটা কিভাবে বললাম, যে এর সাপেক্ষে 500 টাকা আছে, দ্যাট মিন্স কোন একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা বলতেছি। সো সে কনস্ট্যান্টের সাপেক্ষে যেটা বলবো সেটাই হবে আমার রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এ যেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার সাপেক্ষে আমার এটার মান কত, সেটা যখন আমরা বলবো সেটা হয়ে যাবে আমাদের রিলেটিভ। ঠিক আছে? আর যদি ডাইরেক্ট বলা হয় কোন একটা ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে আমার সিম্পল পারমিয়াবিলিটি। ঠিক আছে? তো বোঝা গেছে কি কিছুটা? দুইভাবে আমরা বলতে পারি যে যখন কারো একটা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যদি আমি বলি, ওকে তার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মানটা এত, শেষ। আবার এটাকে বলতে পারি এই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে অন্যটার থেকে এত বেশি বা অন্যটার থেকে এত কম, ওইভাবে আমি বলতে পারি, তাই না? তো যখন আমি অন্যটার সাথে যখন আমি তুলনা করে বলবো, তখনই সেটা হয়ে গেল আমার রিলেটিভ, আপেক্ষিকতা, আপেক্ষিক ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। কার সাপেক্ষে? যার সাথে আমি তুলনা করলাম তার সাপেক্ষে। তো ব্যাপারটা এখানে আমাদের সেটা রিলেটিভ হচ্ছে কি, আমি শূন্য মাধ্যমের সাথে সবসময় কম্পেয়ার করব। আছে শূন্য মাধ্যমের সাপেক্ষে পারমিয়াবিলিটি কত। তো এটা হচ্ছে আমার ডাইরেক্ট যেটা নিজস্ব যে পারমিয়াবিলিটি আমরা একটু আগে দেখে আসলাম, যে নিজস্ব পারমিয়াবিলিটি মিউ। এই মিউকে যদি আমি মিউ নটের সাথে, মিউ নট হচ্ছে আমার শূন্য মাধ্যমের পারমিয়াবিলিটি যেটা সবসময় কনস্ট্যান্ট, তাহলে এই মিউকে যখন আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে এভাবে প্রকাশ করব, যেটা আমি ফাইনালি পাবো সেটা হচ্ছে আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে? রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হবে। তো এটা আমরা আসলে কি বোঝাবে, এটা হচ্ছে দ্য ডিগ্রি অর এক্সটেন্ট, পরিমাণ, ডিগ্রি শব্দটা সেখানে পরিমাণ বা এক্সটেন্ট কতটুকু পর্যন্ত, টু হুইচ এ ম্যাগনেটিক ফিল্ড ক্যান পেনিট্রেট অর পারমিউট, পেনিট্রেট, পারমিউট বা অ্যালাউ, একটু এর আগে সেকশনে আমরা পারমিট পড়ছিলাম, সবগুলো একই কথা, মানে অ্যালাউ করা, পাস করতে অ্যালাউ করা। তাহলে এটা কি সেই এরিয়াটা বা সেই পর্যন্তটা যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাস হইতে পারে একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, কল্ড রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে? কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা দেখবো যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যালাউ হবে পেনিট্রেট করার জন্য, সেটা হবে আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, যার সাথে আমি কম্পেয়ার করব তার সাপেক্ষে। সো নরমালি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে আমাদের রেশিও কার কার, নরমালি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল তার সাথে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। মিউর সাথে ম্যাটেরিয়ালটার যে নিজস্ব পারমিয়াবিলিটি আছে তার সাথে ফ্রি স্পেসের যেই পারমিয়াবিলিটি, সেটা আমরা যদি রেশিও করি তাহলে আমরা রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি পাবো। ঠিক আছে? বুঝা গেছে কি? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা কি মিউ মিউ আর সমান মিউ বাই মিউ নট লিখতে পারি। এটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি। কারণ কি আমরা একটু আগে দেখে আসলাম না, মিউ সমান বি বাই এইচ, বি বাই এইচ বলছিলাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাই ম্যাগনেটিক ইন্টেন্সিটি, মিউ ইকুয়াল টু বি বাই এইচ। তাহলে মিউ নটও আমরা এভাবে লিখতে পারি শূন্য মাধ্যমের জন্য, ফ্রি স্পেসের জন্য বি নট বাই এইচ নট। তো অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে লিখতে পারি বি বাই বি নট ইন্টু এইচ নট বাই এইচ হবে, তাই না? জি স্যার। এইচ হবে। এইচ নট। তাহলে আমি যদি শুধু রেশিও দেখাইতে চাই যে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কার কার রেশিওর মধ্যে দেখাইতে চাই, তাহলে আমি
ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এভাবে দেখাইতে পারি যে বি বাই বি নট হবে, আর যদি ইন্টেন্সিটি দেখাইতাম তাহলে আমি এইচ নট বাই এইচ দেখাইতাম। এটাকে আমি বলতে পারি যে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এটা আমার বলা যায়। আর সরাসরি আমার পারমিয়াবিলিটি দিয়েও বলা যায়, যেভাবে বলেন না কেন সবকিছু ওকে আছে। তো কেউ যদি প্রশ্ন করেন যে স্যার এখানে তো বি বাই বি নট আর এইচ নট বাই এইচ নট গুণ আছে, আপনি আলাদা আলাদা লিখেন কেন? ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমি এখানে নিউমেরিক্যাল ভ্যালু মানে আমি ক্যালকুলেশন করে কোনো গাণিতিক মান বের করতেছি না, আমি জাস্ট এখানে রেশিও অনুপাতটা দেখাচ্ছি। ঠিক আছে, তো জাস্ট অনুপাত দেখানোর জন্য আমি এখানে আলাদা করে আমি এভাবে লিখতেই পারি। আমি তো আর নিউমেরিক্যালি ভ্যালু বের করতেছি না যে আমাকে ইকুয়েশনটা ভাঙতে পারবো না আমি। তো এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে বলতে পারি, ইন্টেন্সিটির সাপেক্ষে বলতে পারি। তবে নরমালি যখন ডেফিনিশন দিবেন আমার মতে এটাই হচ্ছে বেস্ট, মানে এটাই বলাটাই উত্তম। শূন্য মাধ্যমের পারমিয়াবিলিটির সাপেক্ষে কোনো একটা বস্তুর যে পারমিয়াবিলিটি কিরকম হবে সেই মেজারমেন্টটাই হচ্ছে আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, সো দেখেন মিউ আর হচ্ছে কত 1 ফর এয়ার, মিউ আর 8000 হচ্ছে আয়রন। তো এরকম এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মানটা এক এক রকম হয়। ঠিক আছে, সো বলেন তো এই মিউ আর এর কোনো একক থাকবে কিনা বা ডাইমেনশন মাত্রা থাকবে কিনা, এটার একক কি হইতে পারে? মিউ তো আমরা কি হেনরি পার মিটার পড়ে আসলাম তাই না? জি স্যার। তাহলে এখন বলেন তো মিউ আর এর একক কি হবে, বলতে পারবেন? বলতে পারবেন না, চিন্তা করলে তো বলা যায়। শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, একটু চিন্তা করলে তো মিউ আর এর আসলে কোনো একক নাই। কারণ কি জানেন, সবসময় একই প্রকারের দুইটা জিনিসের যখন আমরা রেশিও করি তাহলে কি উপরে নিচে তো জিনিসটা কাটাকাটি চলে যায় তাই না? কাটাকাটি চলে গেলে কি আর ওটা থাকে? যেমন এখানে আপনার এই যে মিউ আর এর উপরের একক হবে আপনার এইচ পাইরাম, এই মিউ আর এর একক হবে হেনরি পার মিটার, নিচেরটার হবে হেনরি পার মিটার। তাহলে এই দুইটা আর এই দুইটা কাটাকাটি চলে যাবে, মিউ আর এর কোনো একক থাকে? না স্যার। সিমিলারলি আপনি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও চিন্তা করেন না, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে উপরেরটাও আমার ম্যাগনেটিক ফিল্ড তার একক হবে টেসলা, নিচেরটাও ম্যাগনেটিক ফিল্ড তার একক হবে টেসলা। টেসলা টেসলা কাটা চলে যাবে, ওইটা কি একক থাকে আর? তো কোনো জিনিস যখন একটা একই রকম জিনিসের অনুপাত হয়, একই রকম জিনিসের অনুপাত হয় তখন তার কোনো একক থাকে না, মাত্রা থাকে না। সেজন্য এখানে লিখে আসছেন ম্যাগনেটিক হ্যাজ নো ইউনিট এন্ড নো ডাইমেনশন, ওটা কোনো এককও নাই কোনো মাত্রাও নাই। ঠিক আছে, তো আমি প্রশ্ন করতে পারি ভাই হতে বলেন মিউ নটের কেন একক নাই, কেন মাত্রা নাই? অনেকবার কারো বললাম যে মিউ নটের একক কি, মিউ আর এর একক কি, বা মিউ আর এর মাত্রা কি, কাউকে প্রশ্ন করলাম। আবার কাউকে প্রশ্ন করলাম যে মিউ আর এর একক নাই, কেন নাই? তো দেখেন আপনি যদি পারেন আপনি কিন্তু সবভাবে আনসার করতে পারবেন। ওকে, সো নেক্সট টপিকে যাই। এরপর এই যে মিউ আর এরটা দেখলাম, এই মিউ আর এর এখানে দেখলেন যে এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম হয়। এয়ারের জন্য 1, তারপরে তো আপনার 8000 একটা সফট আয়রনের জন্য। এই মিউ আর এর মানের উপরে বেস করে আমরা যেই ম্যাটেরিয়াল গুলো আছে এগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো ডায়াম্যাগনেটিক কোনগুলা? যেগুলার মিউ আর এর মান মানে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মান 1 এর থেকে ছোট হয়, অনেক কম হয়, ছোট হয়, সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। যেমন অ্যান্টিমনি, বিসমাথ, কপার, কোয়ার্জ, ওয়াটার, এগুলার ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মান হচ্ছে 1 এর থেকেও কম। এরপরে যেগুলোর মান 1 এর থেকে বড় সেগুলোকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক, যেমন অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লিথিয়াম, প্লাটিনাম, এগুলা। আর যেগুলার মান ফেরোম্যাগনেটিক, মানে ফেরোম্যাগনেটিক হচ্ছে ওগুলা যেগুলা 1 এর থেকে অনেক বড় হয়, 1 এর থেকে অনেক বড় হয়, অনেক বেশি। যেমন একটু আমরা একটা উদাহরণ দেখে আসলাম না, সফট আয়রনের ক্ষেত্রে 8000, তার মানে সেটা আমার ফেরোম্যাগনেটিক।
তো ফেরোম্যাগনেটিক হচ্ছে ওগুলা যেগুলো রিলেটিভ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মান খুব বেশি আছে। এখান থেকে দেখেন সুন্দর প্রশ্ন করা যায়, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলা, ঠিক আছে, এটা উদাহরণ দেয়। বা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলা, ডাইম্যাগনেটিক কোনগুলো, সুন্দর, মানে অনেক প্রশ্ন আজকে পড়া মনে করেন সব বেসিকের উপরে। এরপর আসেন আমরা ম্যাগনেটিক ফিল্ড কি সেটা তো অলরেডি আলোচনা করলাম। তারপরে এখানে কিছু ফিগার দেওয়া আছে, এই যে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা, সেই ম্যাগনেটিক ফিল্ডের একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। মোটামুটি আমরা এগুলো সবই আলোচনা করছি, জাস্ট এখানে ফিগার দেওয়া হয়েছে আর কিছুই না। আচ্ছা, এবার আসি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওই যে আমি বলছিলাম যে এটা ইন্টেন্সিটি ডেফিনিশনটা সামনে পড়বো এখানে সেটা। সো নরমালি ইন্টেন্সিটি শব্দের মানে কি তীব্রতা, ঠিক আছে। তো এখানে কি বলছে, দ্য ডিগ্রি টু হুইচ ম্যাগনেটিক ফিল্ড ক্যান ম্যাগনেটাইজ। একটা ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাটেরিয়ালকে কত সহজে চুম্বকায়িত করে ফেলতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে তার আসলে ইন্টেন্সিটি। মানে যদি সিম্পল উদাহরণ দিই, মনে করেন একটা ম্যাগনেটিক ফিল্ডের মান যদি খুব কম হয়, ওইখানে যদি আপনি অন্য একটা ম্যাটেরিয়াল রাখেন তাহলে সেটা কি খুব কম চুম্বকীয় প্রভাব পাবে, তাই না? সেম ম্যাটেরিয়ালটাকে যদি আপনি একটা স্ট্রং মানে খুব বড় চুম্বকের কাছে নেন, তখন কি হবে, সেটা খুব দ্রুত চুম্বকায়িত হয়ে যাবে, তাই না? খুব দ্রুত আকর্ষণ ফিল করবে অথবা বিকর্ষণ ফিল করবে। মানে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ওই যে ফিল্ডের আপনার শক্তিমাত্রার উপর। ফিল্ড যত বেশি তত সহজে সেটা অন্য একটা ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজড মানে চুম্বকায়িত করে ফেলতে পারতেছে। ফিল্ডের মান কম মানে হচ্ছে কি সেটা অন্য একটা ম্যাটেরিয়ালকে খুব কম ম্যাগনেটাইজ করতেছে। ম্যাগনেটাইজ মানে কি, মানে চুম্বকায়িত করা। তাহলে এই যে ম্যাগনেটাইজ করার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে আসলে ইন্টেন্সিটি। তো যার ম্যাগনেটাইজ করার ক্ষমতা বেশি তার ইন্টেন্সিটি বেশি, যার ম্যাগনেটাইজ করার ক্ষমতা কম তার ইন্টেন্সিটির মান কম। এখানে সেটাই বলা হয়েছে, দ্য ডিগ্রি টু হুইচ এ ম্যাগনেটিক ফিল্ড ক্যান ম্যাগনেটাইজ এ ম্যাটেরিয়াল ইজ কল্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে পারে, ঠিক আছে। তো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হইলো এবং সেটার একটা ফিগার দিয়ে এখানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ওই যে আমরা পারমিয়াবিলিটির যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পড়লাম ওইটা থেকে আসলে এটা লেখা যায়। পারমিয়াবিলিটির এক্সপ্রেশন আমরা পড়ছিলাম ইকুয়াল টু কি পড়ছিলাম, বি বাই এইচ, এটা পড়ছিলাম। তাহলে এখান থেকে যদি আমি ইন্টেন্সিটি লিখতে চাই তাহলে আমি সমান কি লিখবো, এইচ সমান বি বাই ইউ। শূন্য মাধ্যমের জন্য যদি বলেন, শূন্য মাধ্যমের ইন্টেন্সিটি বলতে চান, তাহলে আমরা জাস্ট শূন্য দিয়ে দেবো সবগুলো ক্ষেত্রে। এই একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। তো ইন্টেন্সিটি আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাগনেটিক ফোর্স মানে চার্জ পার্টিকেল, খুব ইম্পর্টেন্ট। সো এটা একটু মনোযোগ দেন। নরমালি আমরা ওই যে আমার আগের মতো ইলেকট্রিক ফোর্সে চলে যাই। ইলেকট্রিক ফোর্স আগে বুঝি, ইলেকট্রিক ফোর্স কি ছিল? ইলেকট্রিক ফোর্স ছিল একটা ফিগার আঁকে দেখাই। আচ্ছা আমি একটু বোর্ডে চলে যাই, বোর্ড থেকে দেখাই এটা। সো নরমালি ইলেকট্রিক ফোর্স ছিল কি, যে একটা চার্জ তার আশেপাশে যে ক্ষেত্রটা তৈরি করলো মানে তার ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি অন্য একটা চার্জ পার্টিকেল রাখি, মানে এখানে একটা অন্য একটা চার্জ রাখলাম কিউ, তাহলে এই চার্জটা যে পরিমাণ ফোর্স অনুভব করবে আগের এই ইলেকট্রিক ফিল্ডের জন্য, যে পরিমাণ এই চার্জটা যে পরিমাণ ফোর্স অনুভব করবে, যদি এফ ফোর্স অনুভব করে, এফটা হচ্ছে আমার ইলেকট্রিক ফোর্স। তো একটা চার্জ একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে ওই চার্জটা আসলে যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফোর্স। সে এফ সমান কি ছিল বলতে পারবেন? ইলেকট্রিক ফিল্ড কি ছিল? ইকুয়াল টু, হ্যাঁ আপনারা সব ভুলে গেছেন। আমি খাতা কিন্তু এখনো দেখি নাই, খাতা দেখার সময় মনে থাকবো যে এরা পারে না ইলেকট্রিক ফিল্ড। তখন কি হবে বলেন? সব ভুলে গেলে হবে? পরীক্ষা দিলাম তো এক সপ্তাহ হয় নাই। তাহলে ইলেকট্রিক ফিল্ড এগুলো দিয়ে আমরা কত ম্যাথ করলাম, ম্যাথ কতগুলো করলাম, তাহলে এত সহজে কিভাবে ভুলে যায়? তাহলে এফ ইকুয়াল টু কিউই হয়, এফ ইকুয়াল টু কিউই।
তাহলে এটা ছিল আমাদের ইলেকট্রিক ফোর্সের সংজ্ঞা বললাম আগে, তারপর ম্যাথমেটিক্স গুলো দেখালাম। এবার আসি ম্যাগনেটিক ফোর্স। তো ম্যাগনেটিক ফোর্সকে আমরা এফ দিয়েই লিখবো, এখানে এফ বি দিতে পারেন, এখানে আমরা অনেক সময় ই দিতাম। আচ্ছা, সেম কথা, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আপনার একটা চার্জ আছে কিউ অথবা ই, যেটাই বলেন না কেন, সে কিউ চার্জ আসলে যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন। এরপর আমরা ম্যাথমেটিক্স এর মধ্যে যাব। তাহলে এখন এই চার্জটা আমার একটা স্থির চার্জ না, যদি একটা গতিশীল হবে, ভি ভেলোসিটিতে মুভ করবে। মনে করেন এটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে এদিকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ডের তো একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর রাশি, যেটা আমি স্কয়ার আঁকলাম, ম্যাগনেটিক ফিল্ডের এরিয়াটা দেখাইলাম, ম্যাগনেটিক ফিল্ড এটা, এটার তো একটা নির্দিষ্ট দিক আছে নাকি? তো আমার ধরে নিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হচ্ছে এরকম, এই দিক, ওই দিকটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এরকম এই ডিরেকশন গুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এরকম। সো তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, আর চার্জ পার্টিকেল কিউ হচ্ছে ভি ভেলোসিটিতে এদিকে মুভ করতেছে। তাহলে এখানকার আমার ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশনটা হবে অবশ্যই চার্জের মান আগের সাথে মিল আছে, এই যে চার্জের মান, আর পার্থক্য হচ্ছে এখানে যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেটা মুভ করতেছে, সরি এটা সুন্দর হয় না, সুন্দর করে লিখতেছি। ওকে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, F equal to Q V ক্রস B। এই ভিটা কি? মাত্র না বললাম, এই ভিটা কি মাত্র বলে আসলাম। এই যে এখানে যে লিখলাম এটা কি? ভলিউম। আহা, মানে না বুঝলে তো না বুঝলে তো জিজ্ঞেস করতে হবে, আমি তো মাত্র পড়াচ্ছি। তো এখন হচ্ছে আপনাদের পালা, আপনারা সবকিছু বুঝে নেবেন, সবকিছু প্রশ্ন করবেন, সবকিছু করবেন। এখনই প্রশ্ন করি, এখন যদি না পারেন তাহলে মনে করেন ফাইনাল পরীক্ষা আরো কত পরে, তখন তো আরো সব খেয়ে ফেলবেন। মাত্র বললাম না কি হচ্ছে ভেলোসিটি, একটা চার্জ কিউ আঁকলাম এবং কিউ কে দেখাই দিলাম যে সেটা এদিকে মুভ করতেছে, মানে ভেলোসিটি, এটা গতি, এটা গতিশীল। ভলিউম বললেন কেন? ভলিউমে কোনো আলোচনা আসছে এখানে? ভলিউম শব্দ তাহলে আমি উচ্চারণে করতাম, আমি যেটা উচ্চারণ করি না সেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম না। এটা হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে কিউ চার্জ আমার এরকম ভি ব্যাগে মুভ করতেছে, এটা হচ্ছে চার্জের ভেলোসিটি। আর এই বিটা কি? এই বিটা কি? এই বি কি? বলেন, আশিক খান, সুজন হোসেন, বলেন বি কি? আল্লাহ, আপনারা তো মানে ক্লাস কি করেন তাহলে? আমি তো অবাক। বি ম্যাগনেটিক ফিল্ড, কতক্ষণ আজকে ক্লাসে সারাক্ষণ তো ম্যাগনেটিক ফিল্ড পড়াইলাম, এখানে বারবার দেখা দিলাম, কতবার আঁকলাম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড বলতেছি, ম্যাগনেটিক ফোর্স আলোচনা করতেছি, এখানে এফ বি পর্যন্ত দিলাম, নরমালি এফ রেখে আমি এফ বি পর্যন্ত দিলাম। তো ডিরেকশন দিয়েছিলেন স্যার, এটা যে ম্যাগনেটিক ফিল্ডের ই হবে তা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, কিন্তু আমি তো ডিরেকশন জিজ্ঞেস করি, আমি বলছি বি বলতে আমি কি বুঝি সেটা, ডিরেকশন ঠিক আছে, ডিরেকশন এইদিকে না, আপনারা তো বলুন বি স্যার ম্যাগনেটিক ফিল্ড, সিম্পল কথা। ডিরেকশনের জন্য স্যার আমি ওইটা মনে করছি যে ওইটা যে ম্যাগনেটিক ফিল্ডের ই হবে। এতক্ষণ আমরা কি, আমরা এই দেখেন আমি এখন লেকচার শিটে যাব, দেখেন যদি মনোযোগ না থাকে তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড কি কোথায় থেকে পড়ে আসলাম আমরা আজকে ক্লাসের, যে আচ্ছা এখানে ম্যাগনেটিক ফিল্ডের ইয়ার লিখে নেই, হ্যাঁ বি, এই যে এখানে পড়লাম না ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ডেনসিটি, এখানে তো আমি আরো লিখছিলাম, তারপরে এখানে ম্যাগনেটিক ফিল্ড
এই যে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আলোচনা করলাম বি। আচ্ছা, এটা এখন পড়াচ্ছি। আচ্ছা, তার মানে ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে প্রকাশ করে একক টেসলা। ঠিক আছে। তো মানে আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করেন প্লিজ, কারণ আমি মানে ইম্পর্টেন্ট কি জানেন, আমি বারবার আপনাদের কেন জিজ্ঞেস করি। তা আমি আসলে চাই যে আমার কোর্সে সবাই ভালো করুক, এ প্লাস পাক, একটা ভালো গ্রেড নিয়ে যাক। সেজন্য আমি নিজ দায়িত্বে জিজ্ঞেস করি যে ওকে ওরা মাথায় নিতে পারছে কিনা। আসলে দায়িত্বটা আপনাদের হওয়া উচিত, তাই না? আমি কিন্তু পারতাম যে ওকে সবকিছু এভাবে ম্যাথমেটিক্যাল লিখে টিকে এত বারবার আপনাদেরকে জিজ্ঞেস না করে আমি আমার সুন্দর আমার সিলেবাস শেষ করে দিয়ে আমার দায়িত্ব শেষ। আমি আমার যা পড়ান পড়াইছি, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি, ওরা কিছু বলে না, তার মানে আমি ধরে নিচ্ছি ওরা বুঝছে, আমি শেষ করে ফেলছি সিলেবাস। এটা কিন্তু আমি ইজিলি করতে পারি এবং তাতে কিন্তু আমার কোনো অপরাধ হবে না, কারণ আমি আমার দায়িত্ব পালন করছি, পড়াইছি, স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করছি, আমি শেষ করে ফেলছি, শেষ। কিন্তু আমি আসলে এটা তো করি না, কারণ আমি চাই যে ওকে ওরা আসলে বুঝছে কিনা একটু জিজ্ঞেস করি, দেখি, কারণ আমি তো এগুলোই ভাইবে জিজ্ঞেস করবো। আমি এরকম করলাম না, ভাইভাতে প্রশ্ন করলেন, আনসার পাইলেন না, আনসার পারলেন না, নাম্বার কম পাইলেন, আলটিমেটলি লস আপনারই, গ্রেড আপনারই খারাপ আসলো, আমার কি কোনো লস হবে বলেন? সেই জন্য আমি বারবার প্রশ্ন করি, ঠিক আছে, কারণ আমি জানি এগুলোই আমি জিজ্ঞেস করবো। তো উল্টা হওয়া উচিত, উল্টা উচিত যে আপনারা প্রশ্ন করা, স্যার এখানে কিউ ভি, কেউ যদি বলেন, আপনি যদি ভি কি, এটা যদি মনে করেন আমি আপনাকে প্রশ্ন করার আগেই আপনার উচিত ছিল, আপনি যদি না জেনে থাকেন যে স্যার ভিটা জানি কি লিখছেন, আমি তো জানি না, তাই না? ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল না? মনে করেন আমি এখানে এসে আমি প্রশ্ন করলাম যে ভিটা কি, আপনাদেরকে জিজ্ঞেস করলাম, তো এখানে আসার আগে তো আমি এখানে অলরেডি কয়েকবার ভি লিখলাম। মনে করেন আমি যদি এটা আগে আলোচনা নাও করে থাকতাম, আমি যে এখানে লিখলাম, তাহলে তো আপনাদের তো সাথে সাথে আমাকে প্রশ্ন করা উচিত, স্যার ভি কি লিখলেন, আগে তো আমরা এটা দেখি নাই, তাই না? এরকম হওয়া উচিত না ব্যাপারটা? অবশ্যই। অবশ্যই স্যার। তাহলে আমি এত আলোচনা করার পর আবার আমি নিজেই প্রশ্ন করে আমি নিজেই সবকিছু আলোচনা আনা লাগতেছে, এটা তো ব্যাপারটা উল্টা হওয়া উচিত, তাই না? তো সেই জন্য আসলে আমি কি বলবো, আমি আপনাদেরকে সবাই একদম চতুর মুখে বলতেছি, চতুর মানে 360 অ্যাঙ্গেলে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি অ্যাপ্রোচ করতে হবে ভাইবা ভালো করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য। তারপরও যদি আপনারা আমার কথা সাড়া না দেন, আমার কথা মতো না চলেন, তাহলে আসলে দুঃখজনক, এবং সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্ট খারাপ হইলে আমারও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে। এনিওয়ে, সো ম্যাগনেটিক ফিল্ড আমরা লিখতে পারি যে এফ ভি ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। আর এই ভিটা হচ্ছে চার্জের ভেলোসিটি, এই যে চার্জটা কোন দিকে মুভ করতেছে সেটা, আর এই ভিটা হচ্ছে কি আমার ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তো আমি আরেকটু এগুলোকে একটু ইয়ে করে ফেলি, মুছে ফেলি, অনেক আঁকাঝোঁকা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি একটা ম্যাগনেটিক ফিল্ড আমি ধরলাম, এটা ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আমার একটা বি, এটা ভেক্টর রাশি, তার অবশ্যই একটা দিক থাকবে, আমি ধরে নিলাম সেই দিকটা হচ্ছে এই দিক। আপনি বলতে পারবেন স্যার আপনি এদিকে ধরলেন কেন, আপনি অন্য যে কোনো দিকে ধরতে পারেন, কোনো ধারাবান্ধা নিয়ম নাই যে এদিকে, আমি জাস্ট একদিকে তো ধরতে হবে, তাই ধরলাম। এই ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে এদিকে, আর এটার মধ্যেই একটা চার্জ পার্টিকেল মনে করেন মুভ করতেছে, মানে স্থির না, চার্জ পার্টিকেল কিউ এটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে। তার জন্য আমরা ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন দেখলাম, কিউ ভি ভি ইন্টু বি। ইনটু ভি, আছে ক্রস গুণ, ডট গুণ, ক্রস গুণ যে আমরা শিখছি সেটা। আচ্ছা, তাহলে এখানে ক্রস গুণ এ ক্রস বি সমান কি জানি হয়, মনে আছে? এবি cos θ। এবি cos θ। না, ডট গুণ হয় cos থিটা, এই ডট বি হয় cos থিটা, আর এ ক্রস বি হয় এবি sin থিটা। sin θ জি স্যার। এবি এবি sin θ। sin থিটা। তাহলে আমাদের এখানে তার মানে এই থিটাটা আসলে কি? থিটা হচ্ছে এ আর বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই না? কোন জি স্যার। দুইটা কোণ, তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টর কি ভি আর বি, তাহলে এটা যদি আমরা B। ক্রস গুণ লিখি তাহলে আমাদের কি হবে? ভি ভি বি sin θ। sin θ তাহলে এই থিটাটা কি তাহলে? চার্জ পার্টিকেলের কোন স্যার? চার্জ পার্টিকেলের ভেলোসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটার কোণ, তাই না? সেটার
কোন দিক? এটা কম। আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনারাই আমাকে প্রশ্ন করতে পারতেন। যাই হোক, ক্রস গুণের ফলে যেই টার্মটা উৎপন্ন হয় ওইটা একটা ভেক্টর রাশি হয়, আর ওই ভেক্টর রাশিটা সবসময় একটা দিক থাকে। তো আপনারা যখন কোথাও এরকম a ক্রস b দেখবেন, শুধু a b sin থিটা দেখবেন না, দেখবেন কি জানেন, ছোট্ট করে এরকম n দিয়ে এরকম একটা টুপির মতো করে দিয়ে রাখছে। হ্যাঁ, এটা আসলে কি একক ভেক্টর, যেটা আসলে ডিরেকশন মানে দিক দেখায়। এই যে আমার যেটা তৈরি হলো তার দিক নির্দেশ করে। তাহলে সিমিলারলি আমাদের এই যে vb sin থিটা হইলো, এটাও একটা দিক নির্দেশ করবে, তাই না? তো এটাকে আমরা এখানে n দিলাম, n। তাহলে আসলে কি, এই যে n যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্স, কারণ ম্যাগনেটিক ফোর্স তো আমার ভেক্টর রাশি, ওটার একটা ডিরেকশন থাকবে না? তাহলে আমার এখানে এই যে n, সেই nটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে n কোন দিকে, ফিগার থেকে কোন দিকে বুঝবো, তাই না? ফিগার থেকে তাহলে আমি n কোন দিকে বুঝবো, মানে আসলে ফোর্সের যে দিক সেটা আমি কোন দিকে বুঝবো, ধরবো, এটা হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমি একটু এদিক মুছে ফেলে দাঁড়ান। এগুলা খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, বুঝছেন? কারণ এগুলা থেকে আমি বারবার বলতেছি যে মানে কোশ্চেন মনে করেন সব দিক থেকে আসবে, শর্ট কোশ্চেন, ম্যাথ, ভাইভা, কোনো কিছু বাদ থাকবে না, ঠিক আছে? তো আপনি যদি না বুঝেন তাহলে আপনার জন্য আপনি কোনো না কোনো জায়গায় আটকাবেন, শিওর। আমার লজিক হচ্ছে আমি কম পড়াবো এবং ওইটা থেকে আমি যাবতীয় প্রশ্ন করবো, আমি চাই যে স্টুডেন্টরা ওইটা থেকে সবকিছু আনসার দেবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আচ্ছা এই একটু পর্যন্ত আপাতত এদিকে থামেন, আমরা একটু অন্য আলোচনার মতো করি, তাহলে বুঝবেন। নর্মালি আমরা যখন মানে একটা ফিগার এঁকে দিই, মনে করেন একটা টেবিল, এটা আমি টেবিল আঁকলাম, ওকে? আপনার সামনে টেবিল, সেটা আপনি চিন্তা করতে পারেন। তাহলে টেবিলের একটা কোণা, তাহলে এটা হচ্ছে টেবিলের লম্বা দিকটা, আর এটা হচ্ছে টেবিলের খাটো দিকটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এখন এই দৈর্ঘ্যের দিকে যদি আমার মনে করেন আমার চার্জ পার্টিকেলটা আমার এখানে আছে টেবিলের কোণা, ওকে, সেটা আমার এইদিকে মুভ করতেছে, চার্জটা এই যে যেটা আমরা চার্জ ধরছি সেটা আমার এই কোণা থেকে আমার এদিকে মুভ করতেছে। আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের ছিল, তো ম্যাগনেটিক ফিল্ড আপনি মনে করেন টেবিলের উপর দিয়ে দেখেন একটা দাগ টানলেন, তো আমি মনে করেন এই দাগ টানলাম টেবিলের উপর দিয়ে, আমি এই দাগটা টানলাম, মনে করেন আমি বললাম যে এই ডিরেকশনটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ওকে? টেবিলের বরাবরের দিকে বি, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি। তাহলে আমাদের আগের আলোচনা অনুযায়ী এই যে কোনটা হবে সেটা আমাদের কি হবে, থিটা। ওকে। এফ এর ডিরেকশনটা কোন দিকে হবে জানেন? এই যে টেবিলের যে কোণা থেকে দেখে শুরু করলাম, এই কোণাতে এবার আপনি আপনার একটা কলম খাড়া করে রাখেন, কলম দাঁড়া করে রাখেন। কলমটা কি উপরের দিকে না? জি স্যার। তাহলে এই কলমের যে ডিরেকশনটা, উপরের দিকে যে ডিরেকশনটা, সেটা মনে করেন আমার আমি এই দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কলম। এই যে কলমের যে ডিরেকশনটা সেটা হচ্ছে আসলে আমার এফ ডিরেকশন, এফ বি, অথবা আমাদের যে এন বললাম সে এন, ঠিক আছে? বুঝা গেছে? তার মানে কি, ওই যে এই ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড এটা আমার একটা নির্দিষ্ট প্লেনে, মানে টেবিলের উপরের মধ্যেই আছে, ওই প্লেনে, টেবিলের উপরের প্লেনে আছে। আর ফোর্সটা সবসময় কি হবে তার সাথে, লম্ব, অলওয়েজ লম্ব, উপরের দিকে, ঠিক আছে? এখন বলেন তো, এই যে এই ফিগার থেকে তো আমি আর দেখাতে পারতেছি না, কারণ ফিগার তো আমি আসলে আমি কলম ওইভাবে ওই জায়গায় দাঁড় করাতে পারতেছি না, কিন্তু আপনি ওই কলম থেকে চিন্তা করেন, এটা আমার সেই কলমটা, তাহলে কলমের সাথে ম্যাগনেটিক ফিল্ডের এই অ্যাঙ্গেলটা কত, আর এই অথবা ভেলোসিটির সাথে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত কত? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 90 ডিগ্রি, ভেরি গুড। আর ওইটা? আর এটা হচ্ছে 200, সরি না, এইটাও 270 ডিগ্রি না, এইটা তো এখান থেকে দেখে বলতেছেন, এটাও 90 আপনি দেখেন। স্যার এটা 90 ডিগ্রি হবে কেমন করে? উপরেরটা তো কিন্তু ছোট স্যার, নিচেরটা বড় না স্যার? না, এটা এখান থেকে দেখে বলতেছেন, এই ফিগারের দিকে তাকান না, এই ফিগারের দিকে না তাকায় আপনি আপনাদের কলমের দিকে ওইখান থেকে চিন্তা করেন, ঠিক আছে? আপনারা দেখেন নরমালি যখন এটা কি আসলে 3 ডাইমেনশনাল কথাবার্তা হচ্ছে, তো 3 ডাইমেনশনাল যখন আমরা কিন্তু মিডের আগেও কিন্তু এটা পড়ছি, হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওকে, আর জেড অক্ষ যে থাকে, তো এই অ্যাঙ্গেলটা কত? আর এটা ওয়াই অক্ষ,
এই দুইটা অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি কত 90 ডিগ্রি 90 ডিগ্রি। এই দুইটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি, কারণ এইটাও 90, নিচেরটা 90। এটাও 90, এটাও 90। ওই আপনার ঘরের কোণার দিকে তাকান, ঘরের কোণাকে যদি আপনি এই অরিজিনটা ধরেন, একটা সাইড ওয়ালকে এক্স ধরেন আর একটা সাইড ওয়ালকে ওয়াই ধরেন, আর উপরের দিকে আল্লাহ বা আপনার যে মেজের যে পোর্টটা আছে সেটাকে আরেকটা অক্ষ ধরেন, তাহলে এবার দেখেন প্রত্যেকটা কোণা কত ডিগ্রি, 90 ডিগ্রি না? স্যার এখানে দুইটা 90 জি স্যার। হরিজন্টালি আর একটা হলো ভার্টিক্যাল। না হরিজন্টাল মানে দুইটা একটা প্লেনে, যেমন এক্স ওয়াই টেবিল যেরকম আমাদের ছিল, টেবিল একটা প্লেন, এক্স ওয়াই প্লেন। আমরা তো টেবিলটাকে নরমালি 2 ডাইমেনশনালি চিন্তা করলাম, তা টেবিলের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এক্স ওয়াই প্লেন, ওয়াই এক্স ওয়াই প্লেনের সাথে নরমালি জেড অক্ষটা সবসময় লম্ব হয়। আমার যে এক্স ওয়াই প্লেন টেবিল আছে, টেবিলের সাথে জেড অক্ষ যে কলম রাখলাম, কলম সবসময় কি লম্ব অবস্থা থাকবে। সেই কলম লম্ব আমার টেবিলের এই প্রান্তের সাথেও লম্ব হবে, এই 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 সাথে এর সাথে এই লম্ব হবে, প্রান্তের সাথে সবসময় আপনি লম্ব হবে। আপনি দেখেন এই নরমালি ফিগার দিকে তাকাইলে তো হবে না, ফিগারের দিকে তাকাইলে মানে তো স্যার আমরা- যে অক্ষটাই স্যার দুইটার সাথে 90 ডিগ্রি কোণ করবে তাই তো? হ্যাঁ, মানে এই আপনি এটাই। এখানে বোঝাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সবসময় আপনার সবসময় অক্ষগুলো একটা একটার সাথে 90 ডিগ্রি করে থাকে। আমরা নরমালি যখন ওই যে গ্রাফ আঁকেন, আপনারা গ্রাফে দেখা যায় জি। শুধু এক্স আর ওয়াই টান দেন, এক্স ওয়াই টান দিয়ে তারপর ওটাতে গ্রাফ আঁকেন, ওখানে এক্স ওয়াই একটার সাথে একটা কি 90 ডিগ্রি করে থাকে, তাই না? কিন্তু আপনাকে জি, যদি জি, স্যার। জেড বলতো বললেন আপনি 3 ডাইমেনশনাল আঁকেন, জেড আঁকেন, তখন জেড তো হিসাব মতো আপনি উপরের দিকে দেওয়া উচিত বা খাতার ভিতরের দিকে দেওয়া উচিত, তাই না? জি কিন্তু স্যার। আমরা তো আসলে তা করতে পারি না, খাতা তো তার আমরা উপরের দিকে দেখাইতে পারি না, সেই জন্য আমরা কি করি, আমরা এই সাইডের দিকে টানটা দিই। ঠিক আছে, সাইডের দিকে টান দেওয়ার অর্থ হচ্ছে যে এইটা আমার 90 ডিগ্রি আমি বিবেচনা, আমার আসলে এটা আমার 90 ডিগ্রি, কিন্তু আমি যদি দেখতে তো এটা আসলে 90 ডিগ্রি দেখা যায় না, দেখা তো এটা আসলে 120 ডিগ্রি বা আরো অনেক এরকম মনে হয়, তাই না? কিন্তু এখানে দেখারটাকে বললে হবে না, এটা জিনিসটা বুঝা বলতে হবে যে না স্যার অক্ষ তো সবসময় 90 ডিগ্রি হয়। তো আমি যেখানে আঁকি না কেন অক্ষগুলা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো আমাদের এখানেও হচ্ছে সেম, আমাদের একটা মুছে ফেলি এগুলা, এখানেও আমার যে এই টেবিলের বহু জিনিসপত্র এঁকে ফেললাম, টেবিলে চলে গেছে। ওকে, তো এখানে তাহলে আমাদের এখানে এই এক্স অক্ষের দিকে আমি এটা দিলাম আর আরেকটা দিলাম ভি, তাহলে আমার এই উপরের দিকে যেটা যাবে সেটা হবে আমাদের ম্যাগনেটিক ফোর্স এন এর ডিরেকশন। তো এখন বলতে পারেন যে স্যার ভি তো আপনি এখানে থিটা অ্যাঙ্গেলে দিলেন, হ্যাঁ ভি আপনি যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারেন। আপনি যদি বলেন যে স্যার আমি ভি কে একদম টেবিলের যে অন্য কিনারা আছে সেই বরাবর ভি দিব, দেন কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার থিটা কত হবে? সেক্ষেত্রে থিটা হবে আমার 90 ডিগ্রি। এখন আমি টেবিলে মাঝখান বরাবর ভি দিছি, মানে হচ্ছে আমার এটা থিটা হইছে। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমি ভি কে টেবিলের আরেক পাশ বরাবর দিব, আমি তো এই টেবিলের মাঝখানে দিলাম, তাই না? আপনি বললেন যে স্যার আমি টেবিলের একদম পাশ বরাবর দিব, তাহলে সেটা আমার আসলে কত হবে? অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে থিটা হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার, এবার বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এগুলাই আমরা এখন দেখেন শীটে সবকিছু লেখা আছে, আমি এখানে আলাদা লিখলাম, এখানে দেখেন। তাহলে ম্যাগনেটিক ফোর্সের এককটা ইকুয়েশন আমরা এভাবে লিখলাম, তারপরে কিউ ভিভি সাইন থিটা লিখলাম, এন দিয়ে দিলাম, এন হচ্ছে আমার একক ভেক্টর, এই যে সব লেখা আছে যেটা বললাম, সেই একক ভেক্টর যেটা ডিরেকশন কি হবে পারপেন্ডিকুলার, এন এর ডিরেকশন হবে কি পারপেন্ডিকুলার, মানে লম্ব, কার সাথে? প্লেন অফ ভি আর বি, এই দুইটা ভেক্টর যেই প্লেনে আছে তার সাথে লম্ব। এই ফিগারের দিকেও যদি তাকান তাহলে কিন্তু বোঝা যায়, এই নিচের যে কালারফুল যেটা আছে সেটাকে আপনি একটা প্লেন ধরেন, সেই প্লেনের একটা দিকে ভেলোসিটি আর একটা দিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে প্লেনের সাথে যে লম্ব সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে Yes, sir. ম্যাগনেটিক ফোর্সের মানটা সর্বোচ্চ হবে কখন? যখন আসলে এই থিটার সাইন থিটার মানটা সর্বোচ্চ হবে। ম্যাগনেটিক ফোর্সের মান কম হবে যখন সাইন থিটার মানটা কম হবে। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হয় আসলে সাইন 90 ডিগ্রিতে, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এই থিটাটা যদি আমার 90 ডিগ্রি হয়, থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখনই ম্যাগনেটিক ফোর্সের মানটা আমার সর্বোচ্চ হবে, কারণ আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। দ্যাট মিন্স ওই যে যদি আগে টেবিলে যেটা দেখাইলাম, এক অক্ষের দিকে একদম এক কিনারা যদি ভি হয় ও একদম অন্যদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়,
এরকম 90 ডিগ্রিতে তারা যায়, তখন আসলে ফোর্স যেটা হবে, এই যে ফোর্স, সেই ফোর্সের মানটা আমার সর্বোচ্চ হবে যদি এই দুইটার মধ্যবর্তী কোণটা আমার 90 ডিগ্রি হয়। কারণ আমি দেখলাম যে আমার সাইন থিটার মানের উপরে আসলে এফ এর মানটা ডিপেন্ড করতেছে, আর সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে সবচেয়ে বেশি। এর 90 ডিগ্রি আপনি যদি কমেন তাহলে আমার সাইনের মান আরো কমতে থাকে, সাইন 0 ডিগ্রি মান 0। তো সেটা এখানে বলা হয়েছে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট ফ্রম ইকুয়েশন 1 দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট অন এ চার্জ অবজেক্ট when it will be projected perpendicular to the magnetic field। যখন এই ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার মানে লম্বা লম্বা থাকবে এই ধরনের, এটা কথা বলা হচ্ছে, তখনই আমরা ম্যাগনেটিক ফোর্সের মানটা ম্যাক্সিমাম পাবো। তাহলে ম্যাগনেটিক ফোর্সের ম্যাক্সিমাম মান কি হবে? F equal to Q V into B, কারণ sin থিটা আমি 1 হয়ে গেল আমার। তাহলে এখান থেকে আমি এটাই আমার হয়ে গেছে, এখান থেকে আমি ম্যাগনেটিক ফিল্ডেরও ইকুয়েশনটা লিখতে পারি যে B সমান F by Q V। ওকে, সো মোটামুটি শেষ। তাহলে ম্যাগনেটিক ফোর্স এর ডিরেকশন বা ইকুয়েশন এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? কারো কোনো আচ্ছা থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, তারপর সমস্যা নাই। আপনারা, আমি রিকোয়েস্ট করি যে অনেকে হয়তো বা ক্লাসে সবাই সমান কথা বলে না, অনেকে আছে আসলে, অনেকে দেখা যাচ্ছে চাকরি বাকরি বা অনেকে আপনার ইভিনিং তো অনেকে বাইরে থাকে জব টবের কারণে, হয়তো বা সবসময় রেসপন্স করার মতো পরিস্থিতিতেও থাকে না। তো তারপরও কাজ হচ্ছে আপনি এই রেকর্ডিংটা দেখে ভালো করে বলবেন। অবশ্যই ক্লাস এটাই শেষ না যে আজকেই আমাকে বলতে হবে বুঝছেন কি বুঝেন নাই। পড়েন, পড়ালেখা করেন, না বুঝলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে রিভিউ ক্লাস যখন করব তখন যেন অ্যাটলিস্ট আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে এটা হচ্ছে আমাদের ঠিক এই ম্যাগনেটিক ফোর্স রিলেটেড ম্যাথ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি একটা ইলেকট্রন, ওই যে আমরা তখন যে একটা বলতেছিলাম যে চার্জ মুভ করলে সেটার জন্য ম্যাগনেটিক ফোর্স, এখন আমি সেই চার্জের একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি যে চার্জটা যদি আমার ইলেকট্রন হয়, তাহলে একটা ইলেকট্রন মুভিং উইথ স্পিড এত ভেলোসিটি আমার দেওয়া আছে, তাহলে একটা ইলেকট্রন দেওয়া আছে মানে কি আসলে আমার চার্জের মানটা দেওয়া আছে, সেটা মুভ করতেছে এত মিটার পার সেকেন্ডে, তার মানে আমার কি ভেলোসিটি দেওয়া আছে এট রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি জানেন আপনারা? ঘড়ির কাঁটার দিকে স্যার, ক্লকওয়াইজ। না, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ। সমকোণ, সমকোণকে ইংলিশে রাইট অ্যাঙ্গেল বলে, মানে 90 ডিগ্রি অ্যাকচুয়ালি। তো এটাকে রাইট অ্যাঙ্গেল, এই জন্যই এই ম্যাথটা এখানে দেওয়া যে আপনারা রাইট অ্যাঙ্গেলের শব্দটা সঙ্গে পরিচিত হন। নরমালি আপনারা পারপেন্ডিকুলার, বা আমরা আমাদের এই প্রশ্নে তো পারপেন্ডিকুলার শব্দটা ইউজ করছি, তাই না? পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার শব্দটাই সব জায়গায় বেশি থাকে। পারপেন্ডিকুলার মানে হচ্ছে আসলে দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার যে কথা, রাইট অ্যাঙ্গেল সেটা কি করছো, তার মানে হচ্ছে কি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ভি রাইট অ্যাঙ্গেলে আছে কার সাথে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে কত? 0.5 টেসলা। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স? এফ এর মান বের করতে বলছে। আমার তো সবই দেওয়া আছে, তাই না? আমার সবই দেওয়া আছে। তাহলে আমার এখানে আমার ভেলোসিটি দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আর এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে আর কি 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে আমরা এটা ইকুয়েশন লিখে ফেললাম। ইকুয়েশন লিখে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। অবশ্যই ফোর্সের একক নিউটন বসাইতে হবে। নিউটন। তাহলে এখানে আপনি কুলম্ব দিতে পারেন, এখানে এককটা দেওয়া হয় নাই, ইলেকট্রনের। তো ইলেকট্রন বলার কারণে এখানে আর নতুন করে চার্জের মানটা দেওয়া হয় নাই, ঠিক আছে? কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জ সবাই জানে কনস্ট্যান্ট 1.6 × 10⁻⁹ কুলম্ব, কিন্তু পরীক্ষায় দেখা যাচ্ছে কি আপনাকে সরাসরি একটা চার্জের মানও দেওয়া থাকতে পারে, তখন আপনি সেটাকে কিউ সমান লিখবেন, তাই না? তাহলে তো ডাইরেক্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে মানে ইলেকট্রন, যেহেতু আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সচরাচর আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য আর মানটা না দিয়ে শুধু ইলেকট্রন শব্দটা দেওয়া হয়েছে। তো ঠিক আছে, এরপরে যে টপিকটা আছে আসলে আমাদের, সেটা ম্যাগনেটিক ফোর্স কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করব। তো এটা একটু ম্যাথমেটিক্যাল আছে, তো আমার মনে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করি। জি স্যার, নেক্সট ক্লাসে দেখেন। এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করলে ভালো হয়। তো আজকে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।